আজকে আমরা সলিউশন কেমিস্ট্রির 9 ক্লাসে আছি। এই 9 ক্লাসে আমরা যে কলিগেরি প্রপার্টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে অভিস্রবণ চাপ। প্রথমে বলে রাখা ভালো যে অভিস্রবণ কি। তোমরা ছোটবেলাতেই পড়েছো অভিস্রবণ বলতে কি বোঝাচ্ছে। ধরো একটা পর্দা দিয়ে, একটা অর্ধবেদ্য পর্দা দিয়ে ধরো দুটো দ্রবণকে রাখা রয়েছে, আলাদা করে রাখা রয়েছে। এখানে একটা দ্রবণ আছে, এখানে একটা দ্রবণ রয়েছে, দুটোই কিন্তু একই পার্টিকেল দিয়ে তৈরি। ধরো এখানেও তুমি ধরো গ্লুকোজ রেখেছো, এখানেও মানে গ্লুকোজ প্লাস ওয়াটার, আর এখানেও তুমি গ্লুকোজ আর ওয়াটার মিশিয়ে রেখেছো, কিন্তু দুদিকে আর কি গ্লুকোজের ঘনত্বটা আলাদা রয়েছে। মনে করছি এখানে বেশি রয়েছে আর এখানে কম রয়েছে। তাহলে দেখা যায় যে কম দ্রবণের দ্রাবক কণাগুলি ওই অর্ধবেদ্য পর্দাটাকে ভেদ করে কোথায় চলে যায় না, বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে চলে যায়। এই যে ঘটনা, এই যে দ্রাবক কণাগুলি কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে যে চলে যাচ্ছে, এই ঘটনাকেই আমরা কি বলি, অভিস্রবণ। এখন এটা তুমি এরমও করতে পারতে যে তুমি যদি এখানে শুধু জল নিতে আর এখানে গ্লুকোজ আর জলের যে মিক্সচার নিতে, তাহলেও হতো। তাহলেও দেখা যেত জলটা এদিক দিয়ে এদিকে আসছে, মানে বিশুদ্ধ দ্রাবক এবং দ্রবণ নিয়েও একই ব্যাপারটাই ঘটতো। অর্থাৎ সেখানে কী করতো না, বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রাবক কণাগুলি বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে অগ্রসর হচ্ছে। এই ঘটনাকেই আমরা কি বলি, অভিস্রবণ। আর একটা অবজারভেশন কি, মনে করছি তুমি একটি ইউ আকৃতির নল নিয়েছো, ইউ আকৃতির নল নিয়েছো। এবার নিয়ে কি করেছো না, তুমি মাঝখানে অর্থাৎ নিচের দিকে মাঝখানে একটা অর্ধবেদ্য পর্দা রেখেছো। রেখে এটা মনে করছি এ বাহু, এটা মনে হচ্ছে বি বাহু। তুমি এবার কি করেছো না, এ বাহুতে তুমি একটা বিশুদ্ধ জল নিয়েছো, মানে বিশুদ্ধ দ্রাবক আছে, বিশুদ্ধ দ্রাবক আছে এখানে, বিশুদ্ধ দ্রাবক, শুধুমাত্র দ্রাবক আছে। আর এদিকে কি আছে, এদিকে আছে ওই দ্রাবকের দ্রবণ। দ্রবণটা কী দিয়ে তৈরি, ওই যে দ্রাবক, মনে করছি যদি এখানে জল থাকে তাহলে এটা জলের কোনো দ্রবণ হবে, ঠিক আছে। ওই দ্রাবকের দ্রবণটা দিয়ে তৈরি আছে, দ্রাবক প্লাস দ্রাব রয়েছে এখানে। দ্রাব তুমি যে কোনো একটা কিছু নিয়েছো। এবার দেখা যাবে তুমি যত সময় অগ্রসর হবে তত দেখা যাবে যে এই দ্রবণের যে বাহুটা রয়েছে সেই বাহুতে বাহুর উচ্চতাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, মানে যা ছিল এখানে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আর এখানে উচ্চতা কমছে। এর মানে কি, নিশ্চয়ই বলতে পারি এর উচ্চতা বাড়ছে, এর উচ্চতা কমছে, এর উচ্চতা বাড়ছে। এটা কি নির্দেশ করছে, নিশ্চয়ই এ বাহু থেকে দ্রাবক কণাগুলি অর্ধবেদ্য পর্দা ভেদ করে সে কী হচ্ছে, দ্রবণে চলে যাচ্ছে। এই ঘটনাকেই আমরা কি বলে থাকি, অভিস্রবণ বলে থাকি, যাকে আমরা অসমোসিস বলে থাকি ইংরাজিতে। ওকে, এবার বিষয় হচ্ছে এই অভিস্রবণটা কেন ঘটে, অভিস্রবণটা ঘটে কেন। অ্যাকচুয়ালি দেখো, যে আমরা যখন আর কি একটা পর্দার মাধ্যমে, অর্ধবেদ্য পর্দার মাধ্যমে যখনই একটা দ্রাবক আর মনে করো একটা কম দ্রাবকে যদি বলি, এখানে দ্রাবক, দ্রাবক আর একটা দ্রবণ নিয়েছো, নিয়ে আলাদা করে রেখেছো, তখন কি হয়, তখন অ্যাকচুয়ালি অভিস্রবণে ঘটছে কি, অ্যাকচুয়ালি কি হয় না, দ্রাবকের মধ্যে দ্রাবকের কেমিক্যাল পোটেনশিয়াল অর্থাৎ রাসায়নিক বিভব, যাকে মিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এই কেমিক্যাল পোটেনশিয়ালের মানটা কি হয়, দ্রাবকে বেশি থাকে। বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে রাসায়নিক বিভবটা মানে কেমিক্যাল পোটেনশিয়ালটা দ্রবণ অপেক্ষায় যেহেতু বেশি, দ্রবণের মধ্যে যে দ্রাবক রয়েছে তার অপেক্ষায় বেশি, সেই কারণে এই দ্রাবক কণাগুলো দ্রবণের দিকে যেতে থাকে। এই যে V1 একটা বিভব, V2 একটা বিভব, যদি V1 গ্রেটার দ্যান V2 হয় তাহলে মানে কারেন্ট কোথা দিয়ে প্রবাহিত হয় না, V1 থেকে V2 দিকে প্রভাবিত হয়। এই ঘটনাকেই আমরা কি বলি না, এই একই রকম সিমিলার আর কি এখানে অভিস্রবণের ক্ষেত্রেও, যে বেশি পোটেনশিয়াল থেকে কম পোটেনশিয়ালের দিকে কি হচ্ছে না, দ্রাবক কণাগুলি যাচ্ছে, এই ফলে কি হয়, অভিস্রবণ ঘটে। এবার কি বলছে, কিছু এক্সাম্পল রয়েছে অভিস্রবণের ক্ষেত্রে, যেটা তোমরা বাস্তবিক ক্ষেত্রে অনেক উদাহরণ পেয়েছো। তোমরা কি করেছো, তোমরা ধরো একটা শুষ্ক কিশমিশ নিলে, তাহলে যদি জলে ডুবিয়ে দেখো, তাহলে তো কিছুক্ষণ পরে ওইটা কি হয় না, কিশমিশটা ফুলে ওঠে। অর্থাৎ জলের মধ্যে তুমি যখন আর কি মানে একটা জলের ভর্তি বিকার রয়েছে, এর মধ্যে তুমি যদি কিশমিশ ঢেলে রেখে দাও, তাহলে কিশমিশ দেখা যাবে যে কিছুক্ষণ পরে কিশমিশটা ফুলে গেছে, যা ছিল তার সাইজটা বেড়ে গেছে। অ্যাকচুয়ালি কি,
কিশমিশের যে বাইরের আবরণটা সেটা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে। কি হয় না, অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করার ভেতরের দ্রবণের গাঢ়ত্ব, ভেতরের যে রসটা রয়েছে কিশমিশের তার গাঢ়ত্ব তোমার একটু বেশি হয় জলের তুলনায়, কারণ জল তো শুধুমাত্র বিশুদ্ধ জল, এতে কোনো দ্রাবণ নেই ধরে নেওয়া হচ্ছে আর কি। তাহলে সেই অবস্থায় কি হবে না, ওই জল থেকে জলের দ্রাবক কণাগুলি অর্থাৎ জলের অণুগুলি ওই অর্ধবেদ্য পর্দা ভেদ করে, কিশমিশের অর্ধবেদ্য পর্দা ভেদ করে কিশমিশের ভেতরে চলে যাবে এবং সেটা ফুলে উঠবে। এই ঘটনা লক্ষ্য করা যায়। আর একটা মজার এক্সাম্পল হচ্ছে যে তোমরা যদি এরকম করো যে ওই ডিম নিয়েছো, ডিমের যে উপরে শক্ত আবরণটা তুমি মনে করছো যে অ্যাসিডিক অ্যাসিডের মতো উইক অ্যাসিড দিয়ে তুমি কি করলে এটাকে ওই মানে গলিয়ে দিলে শক্ত আবরণটা, এর ফলে একটা নরম আবরণযুক্ত ডিম পাওয়া যাবে। ওই নরম আবরণযুক্ত ডিমের যে যে আবরণটা তৈরি হয়েছে এখন, সেই আবরণটা মানে আবরণটা যেটা আছে সেটা একটা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করবে। এখন অর্ধবদ্ধ পর্দা হিসেবে কাজ করবে তার মানে কি বোঝাচ্ছে, তার মানে তুমি যদি এই দ্রবণটাকে মানে তুমি যদি এই ডিমটাকে কি করো না, তুমি যদি একটা খুব একটা ধরো NaCl এর খুব গাঢ় দ্রবণ রয়েছে, নুন জলের গাঢ় দ্রবণ রয়েছে, তাহলে কি হবে, তুমি যদি এটাকে ডুবিয়ে দাও ওই নুন জলের দ্রবণটাতে, তাহলে কি হবে, তাহলে তোমার এখন নুন জলে যে দ্রবণটা সেটা গাঢ় ভেতরের দ্রবণের তো অপেক্ষা ডিমের তুলনায়, তাহলে কি হবে, ডিম থেকে দ্রাবক কণাগুলি বেশি গাঢ়ত্বের এই NaCl দ্রবণে আসতে চাইবে ওই অর্ধবেদ্য পর্দাটা ভেদ করে, তাই তো। তাহলে ডিম থেকে অর্ধবেদ্য পর্দা ভেদ করে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে দ্রাবক কণাগুলি বাইরের বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে আসবে। এই ঘটনাকেই আমরা কি বলছি না, এই ঘটনাকেই বলছি আমরা অভিস্রবণ। এবার তুমি এরকম করতে পারো, তাহলে কি হবে, ডিমের সাইজ কি সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে, খুব সংকুচিত হয়ে যাবে। এবার তুমি কি করলে ওইটাকে নিয়ে একটা বোতলের মধ্যে সহজে ঢোকাতে পারবে। বোতল ভর্তি জল আছে মনে করো, সেই জলের মধ্যে ওই সংকুচিত ডিমটাকে ঢুকিয়ে দিলে, ঢুকিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে ওই ডিমটার এখন ডিমটি যে ঢুকিয়ে রেখেছো তার সাপেক্ষে এখন বাইরের দ্রবণটা কি, বাইরের দ্রবণটা এখন কম গাঢ়ত্বের, সে কারণে বাইরে যে জল রয়েছে মানে দ্রবণ কি বিশুদ্ধ দ্রাবক রয়েছে, সেই দ্রাবক কণাগুলো কী হবে ভেতরে ঢুকতে থাকবে। কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবক কণার সঞ্চালন ঘটে। তাহলে এখন এটা মানে বাইরের দ্রবণটা গাঢ়ত্ব কম, তাই বাইরের দ্রবণ থেকে দ্রাবক কণাগুলো কী করবে ভেতরে যাবে, ভেতরে গেলে কী হবে ডিমের সাইজ আবার বড় হয়ে যাবে। তার ফলে ওই যে ডিমটাকে সংকুচিত অবস্থায় ভেতরে ঢোকালেও এখন কিন্তু ডিমটাকে আর বাইরে বার করতে পারবে না। একটা মজার ঘটনা ঘটলো, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার বাস্তবিক এক্সাম্পল অভিস্রবণের ক্ষেত্রে। নেক্সট যেটা বলছে অর্ধবেদ্য পর্দা। এই যে আমরা এতক্ষণ ধরে অভিস্রবণের ক্ষেত্রে যে পর্দাটাকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এই পর্দার মধ্য দিয়ে কে যেতে পারছে, এই পর্দার মধ্য দিয়ে দ্রাবক কণাগুলো যেতে পারছে, কিন্তু দ্রাবক কণাগুলো যেতে পারছে না। তাই আমরা বলতে পারি কি না, এই পর্দাটাকে আমরা অর্ধবেদ্য পর্দা বলি, কারণ কেবলমাত্র একটা পার্টিকেল অর্থাৎ দ্রাবক কণা যাচ্ছে, দ্রাবক কণা যাচ্ছে না, ওই জন্য অর্ধ সংখ্যক পার্টিকেল যাচ্ছে, দ্রাবক কণা যেতে পারছে না, দ্রাবকগুলো যাচ্ছে। ওই নাম থেকে একে অর্ধবেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন বলা হয়। এবার বাস্তবিক ক্ষেত্রে অনেক এক্সাম্পল রয়েছে অর্ধবেদ্য পর্দা, কিছু প্রাকৃতিক এক্সাম্পল রয়েছে, কিছু কৃত্রিম এক্সাম্পল রয়েছে। প্রাকৃতিক এক্সাম্পল কি বলছে, শূকরের যে মূত্রথলি, ডিমের খোসার ভেতরে ডিমের যে শক্ত আবরণ তার ভেতরে যে একটু আগেই বললাম পাতলা যে আস্তরণ তৈরি হয় সেটা একটা এক্সাম্পল। এইগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক এক্সাম্পল। আর কৃত্রিম এক্সাম্পল হচ্ছে কি না, তুমি মানে জার্মান বিজ্ঞানী কি টিউবে তিনি কি করেছিলেন, তিনি আর কি সছিদ্র মাটির পাত্রের উপর কিউপ্রিক ফেরোসায়ানাইডের একটি আস্তরণ দিয়ে অর্ধবেদ্য পর্দা তৈরি করেছিলেন। তাহলে Cu2 FeCN6 এর আবরণ দিয়েছিলেন কোথায় না মাটির পাত্রের উপর। এটা হচ্ছে কৃত্রিম এক্সাম্পল, মানে তৈরি করেছিলেন তিনি। এবার আসছি অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপটা অ্যাকচুয়ালি কি না, আমরা তো একটু আগে অভিস্রবণের যখন ডেসক্রাইব করছিলাম তখন একটা ইউ আকৃতির নল নিয়েছিলাম এবং বলেছিলাম কি না, একটা দিকে তুমি কি করেছিলে না, একটা দিকে একটা অর্ধবৃত্ত পর্দা মাঝখানে রেখেছিলে এবং একটা দিকে এ বাহুটাতে মনে করছি আমরা বিশুদ্ধ দ্রাবক রেখেছি। সাপোজ এক্ষেত্রে বিশুদ্ধ যে কোনো একটা দিকে যে কোনো জিনিস রাখতে পারো, ওটা কোনো ব্যাপার নেই।
আর বি বাহুতে তুমি কি করেছো, দ্রবণ রেখেছো। তাহলে তখন কি লক্ষ্য করছিলে যে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রাবক কণাগুলি এই অর্ধবেদ্য পর্দা ভেদ করে দ্রবণের দিকে যাচ্ছিল, এবং যার ফলে দ্রবণের বাহুর উচ্চতা বাড়ছিল এবং এই উচ্চতা কমছিল, মানে এই নিচের দিকে নামছিল, এটা উপর দিকে উঠছিল লেভেলটা আর কি। যেহেতু দ্রাবক কণা যাচ্ছে তার তো সাইজ, মানে এখানে তো তরল কণা বৃদ্ধি পাবে দ্রাবক কণা, যার ফলে উপরে উঠবে। এখন এখন আমরা কি করছি, আমরা চাইছি যে এই উচ্চতাকে বাড়তে দেবো না। আমরা কি করছি, একটা পিস্টন লাগিয়ে দিয়েছি। এখন এই ইউ আকৃতি নলের উপরে আমরা একটা পিস্টন লাগিয়ে দিয়েছি। পিস্টন লাগালে কি হবে, পিস্টন লাগিয়ে প্রেশার দিয়ে তাকে যে লেভেলে ছিল সেই লেভেলে রাখার চেষ্টা করছি। সে তো ওপরে উঠতে উঠতে চাইবে, কিন্তু আমরা কি করছি, প্রেশার দিয়ে তাকে ওই লেভেলে রাখার চেষ্টা করছি। তাহলে তাহলে দেখতে পাচ্ছি আমরা যে কোনো দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রাবকে একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রেখে দ্রবণের উপর যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে কি হয় না, এই যে অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে কি, আমরা একই লেভেলে রাখছি, মানে কি আর দ্রাবক কণাগুলো আর অর্ধবেদ্য পর্দা ভেদ করে আসতে পারছে না, কারণ জায়গা থাকলে তবে তো আসবে। আমি কি করছি, আগে থেকে তো প্রেশার দিয়ে রাখছি, যার ফলে আর কি আর এদিকে আসতে পারবে না। তার যে ন্যূনতম প্রেশার প্রয়োগ করলে এই অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ দ্রাবক কণাগুলো আর এই যে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে আসতে পারবে না। এই ন্যূনতম প্রেশারকেই বলি আমরা অভিস্রবণ চাপ। বুঝতে পারলে? আমরা তো অনেক বেশি প্রেশার দিতে পারি, কিন্তু আমি ন্যূনতম প্রেশার দিচ্ছি, এটা সর্বনিম্ন প্রেশার দিচ্ছি। যেই সর্বনিম্ন প্রেশার দিলে এই অভিস্রবণ প্রক্রিয়াটা আর ঘটবে না, একে আমরা কি বলছি, অভিস্রবণ চাপ। তাহলে মিনিমাম প্রেশার যেটা কি করছে না, প্রেশার যেটা কি না কমিয়ে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, মানে রেস্ট্রিক্ট করছে কি, রেস্ট্রিক্ট অসমোসিসকে রেস্ট্রিক্ট করছে, অর্থাৎ আটকে দিচ্ছে। এই ঘটনাকে আমরা বলছি অভিস্রবণ চাপ। এই অভিস্রবণ চাপের সংক্রান্ত বিজ্ঞানে ভ্যান টফের সূত্র রয়েছে। এই সূত্রগুলোর যে তিনটে সূত্র দিয়ে গঠিত, এই সূত্রটা তিনটে সূত্র কি কি রয়েছে। প্রথম সূত্র যেটা বলছে যে একটা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত, যে ক্রাইটেরিয়াগুলো অলরেডি বলেছিলাম, এরকম কোনো তুমি যদি কোনো দ্রবণের মধ্যে মেশাও, তাহলে অভিস্রবণ চাপটা যদি পাই দিয়ে রিপ্রেজেন্ট করে থাকো, পাই দিয়ে যদি লেখো, সেই পাই ভ্যালিডাস সি, মানে কি এই দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে সি, অর্থাৎ গাঢ়ত্ব এবং অভিস্রবণ চাপ একে অপরের সমানুপাতিক। ঠিক আছে, যখন উষ্ণতাটা স্থির থাকবে, অর্থাৎ স্থির উষ্ণতায় কোনো দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। ওকে, তাহলে গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। অবশ্যই এটা মোলার গাঢ়ত্ব, মানে মোল পার লিটার, অবশ্যই এর এককটা হচ্ছে মোল পার লিটার, সিটা মোল পার লিটার। দ্বিতীয় সূত্র কি বলছে, দ্বিতীয় সূত্রটা কিন্তু তোমার টেম্পারেচার ভ্যারি করবে, অর্থাৎ আমি এখানে কি করব না, নির্দিষ্ট গাঢ়ত্বের দ্রবণের ক্ষেত্রে অভিস্রবণ চাপটা তার উষ্ণতার পরম উষ্ণতার সঙ্গে, মানে পরম ভ্যালুর সঙ্গে, অর্থাৎ কেলভিন ভ্যালুর সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ যদি 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 সি স্থির থাকে, তাহলে দেখতে পাবো পাই ভ্যারিজাস টি, যখন সি স্থির, অর্থাৎ গাঢ়ত্ব যখন ফিক্স থাকবে, তখন যত উষ্ণতা বাড়াবে তত অভিস্রবণ চাপের মানটাও বাড়বে। ওই জন্য পাই ভ্যারিজাস টি লিখেছি আমরা এখানে। আর থার্ড যেটা বলছে, থার্ডটা নিশ্চয়ই জানো, যে যদি আর কি স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের একটি নির্দিষ্ট আয়তনের সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী অসংযোজিত পদার্থ এবং তড়িৎ অবিশিষ্ট দ্রাবক নাও, তাহলে দেখা যাবে তোমার অভিস্রবণ চাপ সেম হবে। অর্থাৎ এটাও সেই একই ব্যাপার, দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করছে না। আমি মনে করছি এ নিয়েছি আর বি নিয়েছি, দুটো ক্ষেত্রেই দুটোর পরিমাণটা একই, অর্থাৎ এন মোল, এটাও এন মোল। ঠিক আছে, আমরা এখানে কি করেছি, দুটো পাত্র নিয়েছি, একটা পাত্রের মধ্যে 10 ml জল আছে, আর একটা পাত্রের মধ্যে আরেকটা পাত্রের মধ্যে 10 ml জল আছে। এই অবস্থায় তুমি এতে এন মোল এ, এতে এন মোল বি মিশিয়েছো। তাহলে এ এবং বি এর ক্রাইটেরিয়া কি বলছে, এটা দুজনেই সেই তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী আর কি নাম অসংযোজিত হতে হবে এবং কঠিন দ্রাব হতে হবে। তাহলে কি হবে
যখন মেশাবে দুটো ক্ষেত্রেই দেখা যাবে যে অভিস্রবণ চাপের মানটা সেম হচ্ছে, অর্থাৎ এটা প্রকৃতির ওপর নির্ভর করছে না। ঠিক আছে, এটা তোমার এদিকে প্রেশারটা যদি পাই 1 হয়, এটা যদি পাই 2 হয়, তাহলে পাই 1 ইকুয়াল টু পাই 2। বারবার বলছি অভিস্রবণ চাপকে পাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার আসছি আমরা ভ্যান টপের যে অভিস্রবণ চাপ সংক্রান্ত সমীকরণ রয়েছে সেটা কি। একটু আগেই আমরা কি পড়লাম, যে পাই ভ্যারিজাস সি যখন টিটা কনস্ট্যান্ট, পাই ভ্যারিজাস টি যখন সি কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি পাই ভ্যারিজাস সি টি যখন সি আর টি দুটোই চেঞ্জেবল, মানে নন কনস্ট্যান্ট, মানে পরিবর্তনশীল লিখছি, পরিবর্তনশীল। তাহলে আমরা যদি একটা মানে সমানুপাতিক চিহ্ন তুলি, তাহলে ধ্রুবক একটা টানতে হবে, তাহলে পাই ইজিক্যাল টু কে সিটি লিখছি। তাহলে এখন দেখা যায় যে এই কনস্ট্যান্ট যেটা ধরা হলো কে, এই কেটার মানটা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর সঙ্গে ম্যাচ করে, তাই আমরা এটাকে কে এর জায়গায় কি লিখতে পারি, আর লিখতে পারি, তাহলে আর সিটি, বা আমরা লিখি পাই ইজিক্যাল টু সি আর টি, যেখানে তোমার আর এর মানটা নর্মাল যেটা 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স। লিটার এটিএম এককে লিখছি, এটা হলো। আচ্ছা, এখানে তোমরা আর এর মানটা কিন্তু 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স এটা ইউজ করবে না অঙ্কের ক্ষেত্রে, কারণ আমরা তো নর্মালি প্রেশার আয়তন এই সংক্রান্ত অঙ্ক করছি, তাই এক্ষেত্রে এই ভ্যালুটাই ইউজ করবে। ঠিক আছে, সিম্পল জিনিস না। ভ্যান টপের যে চাপ সমীকরণটা লেখা হলো ওটার সঙ্গে আদর্শ গ্যাসের যে সমীকরণ রয়েছে ওটার অনেকটা সাদৃশ্য রয়েছে। আচ্ছা, আমরা কি পেলাম বলো তো, পাই ইজিক্যাল টু সি আর টি পেলাম। সি মানে কি, গারত্ব মোল পার লিটার এককে, আর হচ্ছে তোমার সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে টেম্পারেচার। তাহলে আমি গারত্বকে কিভাবে প্রকাশ করতে পারি, মোল বাই ভলিউম দিয়ে প্রকাশ করতে পারি, মানে এন বাই ভি দিয়ে প্রকাশ করতে পারি। আর টি যেমন আছে তেমন থাক। এন মানে কি, যত মোল নিয়েছো, আর ভি হচ্ছে যত আয়তনে মিশিয়েছো, তাহলে এন বাই ভি লেখা হচ্ছে ওই জন্য সি এর জায়গাতে। তাহলে পাই ভি ইজিক্যাল টু লিখতে পারি কি, এন আর টি। দেখো অনেকটাই মিল রয়েছে আমার আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজিক্যাল টু এন আর টির সঙ্গে। জাস্ট এখানে প্রেশারটাকে পি দিয়ে প্রকাশ করা হয়েছে, আর এখানে অভিস্রবণ চাপকে পাই দিয়ে প্রকাশ করা হয়েছে। আর বাকি যে তোমার পার্টগুলো সেম রয়েছে। তাই আমরা বলতে পারি এখানে যে দুটো চাপ অর্থাৎ আদর্শ গ্যাসের প্রেশারটা এবং এখানে অভিস্রবণ চাপটা একে অপরের অনুরূপ হিসেবে কাজ করছে, মানে অনুরূপ সমীকরণ তৈরি করছে। তাই একটা সিদ্ধান্তে ভ্যান টপ আসেন, তিনি বলেন যে কোনো লঘু দ্রবণের যে পরিমাণ দ্রবীভূত আছে সেই পরিমাণ দ্রাবকে যদি পৃথকভাবে দ্রবণের সম-আয়তন বিশিষ্ট পাত্রে গ্যাসীয় অবস্থায় রাখা হয়, তাহলে কি হবে, তবে যে চাপ সৃষ্টি করবে সেটা সেম হবে। বুঝতে পারলে? তাহলে একটা লঘু দ্রবণে যখন একটা লঘু দ্রবণ নিয়েছো, সেই লঘু দ্রবণে যে পরিমাণ মনে করো এন পরিমাণ দ্রাব্য মেশানো রয়েছে, ওই একই পরিমাণ দ্রাবকে একই আয়তনের একটা গ্যাসীয় পাত্রে রেখে গ্যাসীয় অবস্থায় নিলে যে প্রেশার দেবে সেই প্রেশারটা এখানের অভিস্রবণ চাপের সঙ্গে সমান হবে। এটাই ছিল কি না, সাদৃশ্য আদর্শ গ্যাস সমীকরণের সঙ্গে ভ্যান টপের অভিস্রবণ চাপের। এই লঘু দ্রবণের অভিস্রবণ চাপ একটি সংখ্যাগত ধর্ম। দেখো এতক্ষণ আমরা যে অভিস্রবণ চাপ মানে ধর্মটা পড়লাম, ওখানে বলেইছিলাম যে এটা দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করছিল না। আমরা একটা এ আর বি দুটো ভিন্ন দ্রাব নিয়েছিলাম, দুটো একই পরিমাণ নিয়ে দুটো একই পরিমাণ দ্রাবকের মধ্যে পৃথকভাবে দ্রবীভূত করে দেখেছিলাম যে দুটো ক্ষেত্রে অভিস্রবণ চাপটা সমান হচ্ছে, অর্থাৎ পাই 1 সমান পাই 2 হচ্ছে। অর্থাৎ এখানেও আমরা তাহলে বলতে পারি যে লঘু দ্রবণের যে অভিস্রবণ চাপটা হয় সেটা একটা সংখ্যাগত ধর্ম, সেটা দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করছে না, সেটা দ্রাবের পরিমাণের ওপর নির্ভর করে। ঠিক আছে, তোমার একটা এক্সাম্পল বলি। ধরো একই পরিমাণ জল নিয়েছো, ধরো এখানেও 10 ml জল নিয়েছো, আর এখানেও মনে করা হলো যে তুমি 10 ml জল নিয়েছো, মানে একই আয়তনের জল নিয়েছো। নেওয়ার পরে তুমি কি করছো, এর মধ্যে তুমি 0.1 মোল
কী করেছো না ইউরিয়া মিশিয়েছো, আর এখানে 0.1 মোল তুমি কি নিয়েছো না তুমি নিয়েছো এখানে গ্লুকোজ নিয়েছো। তাহলে দেখা যাবে তোমার দুটো ক্ষেত্রে অভিস্রবণ চাপের মানটা ক্যালকুলেট করে দেখা যাবে সেম। কারণ দেখো কি ফর্মুলার কি পাই ইজ ইকুয়াল টু সি আর টি, তো সি মানে কি, সি মানে দ্রবণের গাঢ়ত্ব, শুধুমাত্র দ্রবণের গাঢ়ত্ব। এখানে দ্রবণের গাঢ়ত্ব তো পারবে আশা করি না। তোমার দেখো যদি আমি এখানে 0.1 মোল ইউরিয়া নিয়েছি, তাহলে 10 ml রয়েছে, 10 ml জলে রয়েছে 0.1 মোল ইউরিয়া, তাহলে একে কত হাজারে কত, তাহলে তুমি কি পেরিয়ে যাবে মোল পার লিটার এককে এর গাঢ়ত্ব পেয়ে যাবে। সিমিলারলি 10 ml রয়েছে এত, একে কত হাজারে কত, সেখান থেকে তুমি গ্লুকোজের গাঢ়ত্ব পেয়ে যাবে। আর নিশ্চয়ই ক্যালকুলেট করে দেখবে দুটোর গাঢ়ত্বই সেম হচ্ছে, সেম পরিমাণ হচ্ছে। তাহলে সিটা সবার ক্ষেত্রে সেম, আর একটা ফিক্সড টেম্পারেচারে করা হচ্ছে, দুটোর ক্ষেত্রে টেম্পারেচার সেম রয়েছে, টিটা সেম, আর আরটা তো ধ্রুবক নিশ্চয়ই জানো, সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আমি বলতে পারি কি পায়ের মানটাও সবার ক্ষেত্রেই সেম হচ্ছে না। তাহলে পায়ের মানটা কার ওপর ডিপেন্ড করছে, প্রকৃতির ওপর কি ডিপেন্ড করছে, প্রকৃতির ওপর ডিপেন্ড করছে না, সেটা ডিপেন্ড করছে কার ওপর না গাঢ়ত্বের ওপর। এখানেও সেই একই ব্যাপার যে দ্রাবটাকে এখানে নিতে হবে যেটা, সেটা অবশ্যই অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত হতে হবে। এই যে এই তিনটে টার্ম কেন বললাম সেটা নিশ্চয়ই পরে আমি আরও ভালোভাবে বলব। দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়। আমরা এই যে অভিস্রবণ চাপ ক্যালকুলেট করে অজ্ঞাত দ্রাবের আণবিক ভর সহজেই নির্ণয় করতে পারি। আমি মনে করছি একটা পাত্র নিয়েছি যেখানে VmL দ্রাব রয়েছে, VmL বিশুদ্ধ দ্রাবক রয়েছে। তার মধ্যে আমি কি করছি W গ্রাম দ্রাব অ্যাড করছি, যার কিনা আণবিক ভর ধরে নিচ্ছি m। তাহলে তোমাকে যদি বলে যে মোল সংখ্যা কত, তাহলে নিশ্চয়ই মোল সংখ্যা মানে n সমান স্মল m সমান n, আর কি n সমান কি না পরিমাণ W, তাকে আণবিক ভর দিয়ে ভাগ করছি, ভাগ করলে মোল সংখ্যা বেরিয়ে যাচ্ছে। তাহলে এত মোল রয়েছে VmL দ্রাবকে। ওকে, এখন তাহলে গাঢ়ত্ব কত, আচ্ছা আমি এখানে ধরে নিচ্ছি হিসাবের সুবিধার্থে এটাকে লিটার প্রকাশ করছি, ভি লিটার, VmL করলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মনে করছি হিসাবের সুবিধার জন্য ভি লিটার নিচ্ছি। তাহলে ভি লিটার দ্রবণে রয়েছে, মানে টোটাল আয়তনটা কত হবে, টোটাল আয়তন তোমার ভি লিটারই হবে, কারণ এটা তো কঠিন দ্রাব, তা টোটাল আয়তনটা তোমার ভি লিটার। তাহলে ভি লিটার দ্রবণে টোটাল দ্রবণটার আয়তনও ভি লিটারই হবে, কারণ একটা তোমার তরল দ্রাবকের মধ্যে যদি কঠিন দ্রাবক খুব সামান্য পরিমাণ নাও, যেহেতু লঘু দ্রবণের কথা কনসিডার করা হচ্ছে, সে কারণে তার আয়তনের খুব বেশি পরিবর্তন ঘটবে না, তাই দ্রাবকের আয়তনটাই এখানে নিচ্ছি আমরা, দ্রবণের আয়তনটা হবে, অর্থাৎ দ্রবণের আয়তনটা দ্রাবকের আয়তনের সঙ্গেই সমান হবে। ওকে, তাহলে এই অবস্থায় বলছে যে ভি লিটার দ্রবণে কত পরিমাণ মোল রয়েছে, W/m মোল রয়েছে। তাহলে 1 লিটারের জন্য কত, যেহেতু মোল পার লিটারে গাঢ়ত্ব বার করছি, তাই 1 লিটারে জানা দরকার, তাহলে W/m ইন্টু L, m ইন্টু ভি, ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে এটা কি, এটা অ্যাকচুয়ালি সি, অর্থাৎ ওই দ্রবণের মোলার গাঢ়ত্ব। তাহলে আমি যদি বলি যে পাই ইজিক্যাল কি ফর্মুলা ছিল, CRT, তাহলে পাই সি এর মানটা বসিয়ে দাও W/mv ইন্টু RT, তাহলে পাই ইজিক্যাল টু W/mv RT। ওকে, তাহলে এখান থেকে তোমরা যদি বলা হয় অভিস্রবণ চাপের মানটা যদি জানা থাকে, উষ্ণতা জানা থাকে, আর এর মানটা তো দেওয়া থাকবেই, জানবে অবশ্যই, কত পরিমাণ দ্রাবটা মেশাচ্ছ সেটা যদি জানা থাকে, কত পরিমাণ দ্রাবকের মধ্যে যদি মেশাচ্ছ কত আয়তনের সেটা যদি জানা থাকে, তাহলে তুমি m এর মানটা সহজেই বার করতে পারবে। mটা যদি অজ্ঞাত হয় তাহলে m এর মানটা এই সমীকরণ থেকে সহজেই বার করতে পারবো, অর্থাৎ দ্রাব এর আণবিক ভরটা নির্ণয় করতে পারবো। অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের প্রযোজ্যতা, ভ্যান টপ যে সূত্র আবিষ্কার করেছিলেন এটার প্রযোজ্যতা কি, এই প্রযোজ্যতা একদম সিমিলার আগের যে 3টে কোলিগেটিভ প্রপার্টি পড়িয়েছি তার মতোই। অর্থাৎ 1 নম্বরটা কী ছিল বলো তোমরা, যে দ্রাব যেটা নিয়েছো সেটাকে অনুদ্বায়ী অর্থাৎ উদ্বায়ী হলে চলবে না, অনুদ্বায়ী। তারপরে তোমার হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, আর তোমার কি হতে হবে না অসংযোজিত কঠিন হতে হবে, এইটা প্রপার্টি বলেছিলাম। এটা কেন বলেছিলাম বলো তো, এর ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি যখন
দ্রাবণ নিলে যদি সেটা দ্রাবণটা তো মনে করো তড়িৎ বিশ্লেষ্য, মনে করো NaCl হলো, তাহলে কি হবে, সে তো আয়নে ভেঙে যাবে, আয়নে ভাঙলে তো কণার সংখ্যা বাড়বে, আর কণার সংখ্যা বাড়লে তো কলিগেটিভ প্রপার্টি বৃদ্ধি পায়, তাহলে এখানে অভিশ্রবণ চাপের মানটাও বৃদ্ধি পাবে, তাহলে আমরা ক্যালকুলেশনের সঙ্গে একটু গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে, তাই তো, ওই জন্য আর কি বলছে যে এইটা হলো। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে কি, অবশ্যই এটা একই রকম ব্যাপার লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ লঘু দ্রবণ কি অনেকটা আদর্শ দ্রবণের মতো আচরণ করে, তাই লঘু দ্রবণের ক্ষেত্রে এই যে সূত্রটা, ভ্যান টপ সূত্রটা, এটা প্রযোজ্য। এবার আমরা একটা খুব মজাদার এক্সপেরিমেন্ট করব, পরীক্ষা করব। আমরা কি করব না, 3টে বিকার নিয়েছি, কাঁচের বিকার নিয়েছি। এবার আমরা কি করলাম না, আমরা প্রত্যেকটাতে তোমার বিশুদ্ধ জল নিয়েছি, বিশুদ্ধ জল। একটা তুমি যদি নাও যে 0.84% NaCl দ্রবণ নিয়েছি, মানে জলের দ্রবণ, NaCl রয়েছে, মানে নুন আর জলের মিশ্রণ, যেখানে আর কি ওয়েটের বেসিসে 0.84% NaCl রয়েছে, NaCl দ্রবণ, NaCl আর জলের দ্রবণ। আর এখানে তুমি একটু গাঢ় দ্রবণ নিয়েছো NaCl-এরই 4% NaCl দ্রবণ, অর্থাৎ NaCl-এর পরিমাণটা এখানে জলের মধ্যে বেশি রয়েছে, জলের মধ্যে NaCl-এর পরিমাণ এখানে বেশি রয়েছে, এখানে জলের মধ্যে NaCl-এর পরিমাণটা তুলনামূলক তার থেকে কম রয়েছে, অনেকটাই কম রয়েছে। এবার কি করলে, তুমি প্রত্যেকটাতে লোহিত রক্তকণিকা রেখেছো, কিছুক্ষণ রাখা হলো, এতেও লোহিত রক্তকণিকা রেখেছিলে, লাল দিয়ে লিখতে হবে, তাই লোহিত রক্তকণিকা লিখে, গোলাকার হয় অনেকটা, দেখতে হচ্ছে নিচের তল, মাঝখানের তলটা একটু চ্যাপ্টা মতো হয়, যাই হোক এখানেও সে একই রকম রেখেছো, এখানেও রেখেছো। এবার কিছুক্ষণ পরে দেখা যাবে যে ওই লোহিত রক্তকণিকাটা এই দ্রবণের মধ্যে ফুলতে শুরু করেছে, মানে এর এখানে যে কি ঘটবে সেটা এখানে দেখাচ্ছি, ফুলতে শুরু করেছে লোহিত রক্তকণিকাটা, আর কিছুক্ষণ পরে দেখাবে একদম ফেটে যাবে, ফেটে যাবে, ফেটে গেল কিছুক্ষণ পরে, প্রথমে গোল ছিল, নর্মাল সাইজের ছিল, তারপরে প্রচুর ফুলে গেল স্ফীত, তারপর ফেটে গেল। তারপরে তুমি যদি এই দ্রবণের ক্ষেত্রে বলো, এখানে কোনো পরিবর্তন ঘটছে না, যা ছিল তাই রয়েছে, তাহলে যা ছিল তাই রয়েছে, এরকমই ছিল আর এরকমই রয়েছে। এরপরে তুমি কি করলে, এই দ্রবণটা যদি দেখো, তাহলে দেখা যাবে কি এটা একটু চুপসে যেতে শুরু করেছে, মানে ছোট হয়ে গেছে, আরও সাইজটা যা ছিল তার ছোট হয়ে গেছে সাইজটা, ঠিক আছে। তাহলে এই 3টে অবজারভেশন আমরা লক্ষ্য করলাম। দেখো আমরা কি নিয়েছি, আমরা লোহিত রক্তকণিকা নিয়েছি, লোহিত রক্তকণিকার ভেতরে যে দ্রবণটা রয়েছে সেই দ্রবণটা গাঢ়, এক্ষেত্রে মানে এই বিকারের ক্ষেত্রে বিশুদ্ধ দ্রাবক যে জল, তার তুলনায়, কারণ জল নিয়েছে শুধু বিশুদ্ধ দ্রাবক আছে, এখানে কোনো দ্রাবক নেই, কিন্তু এখানে ভেতরে জল ছাড়াও কিছু দ্রাবক আছে, মানে এখানে ভেতরে গাঢ়ত্ব বেশি, এখানে বাইরের গাঢ়ত্ব কম, ঠিক আছে। তাহলে বাইরের গাঢ়ত্ব যেহেতু কম, তাই কি হবে, বাইরের দ্রবণ থেকে, মানে বাইরে যে বিশুদ্ধ জল রয়েছে সেখান থেকে দ্রাবক কণাগুলি ভেতরে ঢুকতে থাকবে, আর ভেতরে ঢুকলে কি হবে, সাইজটা ফুলবে, সাইজ ফুললে কি হবে, ফুলতে এক সময় ফেটে যাবে। এখানে লোহিত রক্তকণিকার যে পর্দাটা সেটা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করছে এবং সেক্ষেত্রে অভিস্রবণ ঘটছে। এখন দেখো বাইরে যে দ্রবণটা রয়েছে সেই দ্রবণটা কি, এখানে বিশুদ্ধ জল, তার কি গাঢ়ত্ব কম, আর গাঢ়ত্ব কম হলে অভিস্রবণ চাপটাও কম হবে, তাই একে আমরা কি বলছি, হাইপোটোনিক দ্রবণ বলবো আর কি। তাহলে এই দ্রবণটাকে কি বলবো আমরা, হাইপোটোনিক দ্রবণ বলবো। তাহলে অভিস্রবণ চাপ যেই দ্রবণের কম, এর সাপেক্ষে, মানে যেটা নির্ণয় করছি, মানে অবজারভেশনে রেখেছি তার সাপেক্ষে, তাকে বলছি আমরা হাইপো দ্রবণ, এটাকে লঘুত্ব বলে একে হাইপো দ্রবণ বলছি। এক্ষেত্রে কি কোনো পরিবর্তন ঘটেনি, এর মানে কি বোঝাচ্ছে, নিশ্চয়ই বাইরের দ্রবণটার গাঢ়ত্ব আর ভেতরের দ্রবণের গাঢ়ত্ব সেম, সেই কারণে দ্রাবক কণা না পারছে বাইরে থেকে ভেতরে যেতে, না পারছে ভেতর থেকে বাইরে আসতে, তাই আমরা বলতে পারি যে
এক্ষেত্রে যেহেতু গাঢ়তা দুটো সমান, তাই দ্রবণের বলতে পারি কি প্রেশার দুটো সমান, অসমোটিক প্রেশারটাও সমান হবে। পাই ইজিক্যাল টু সিআরটি, তো আরটি তো সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট ধরে নাও, মনে করো ফিক্সড টেম্পারেচারে করছো ব্যাপারটা, বাদ দাও। কিন্তু সিটা নিশ্চয়ই গাঢ়ত্ব সমান হওয়ার কারণেই অভিস্রবণ চাপটা দুটো ক্ষেত্রেই সমান, ওই জন্য আর কি কোনো দিকে অভিস্রবণ ঘটেনি, সেম রয়েছে, সে কারণে সাইজটা বহির্দত্ত কণিকার ক্ষেত্রে। তাই আমরা বলতে পারি ভেতরের দ্রবণের সাপেক্ষে বাইরের দ্রবণটা কি আইসোটনিক। বুঝতে পারলে? অর্থাৎ যদি দ্রবণের দুটো গাঢ়ত্বও সেম হয় তাহলে অভিস্রবণ চাপও সেম হবে। তাই আমরা বলবো কি না বাইরের দ্রবণটাকে আইসোটোনিক দ্রবণ বলবো। এটা হচ্ছে আইসোটোনিক দ্রবণ, আইসোটোনিক। আর এক্ষেত্রে যদি বলি আমরা, এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে বাইরের দ্রবণের গাঢ়ত্ব অনেক বেশি ভেতরের তুলনায়, যার কারণে ভেতর থেকে দ্রাবক কণা অর্ধবেদ্য পর্দা ভেদ করে বাইরে চলে আসছে এবং যার কারণে একসময় চুপসে গেছে। ঠিক আছে, এই ক্ষেত্রে যেহেতু ভেতরের দ্রবণের তুলনায় বাইরের দ্রবণের গাঢ়ত্ব বেশি, সেই কারণে আমরা এটাকে কি বলবো, আমরা হাইপারটোনিক দ্রবণ বলবো, হাইপারটোনিক দ্রবণ বলবো, হাইপারটোনিক দ্রবণ বলবো। ওকে, আমরা পরের দিন আর কি এই অভিস্রবণেরই কিছু আরও পার্ট আছে সেটা বলবো, এবং সেই সংক্রান্ত অঙ্ক আর কিছু প্রপার্টি মানে এই অধ্যায় যেটা বাকি আছে সেটা নিয়ে আলোচনা করব।